তো ঠিক আছে, এই মুহূর্তে আমরা যে যেখান থেকে সংযুক্ত হইতে পারছি সবাইকে সুস্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের নবম দশম শ্রেণীর আসলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা রিভিশন ক্লাস, অধ্যায় ৩ পদার্থের গঠন, আর এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আমাদের ক্ষুদ্র ক্লাস। এক্ষেত্রে যেহেতু এটা রিভিশন, তো যে কোনো জায়গা থেকে আমি এটা আনতে পারি, তবে তৃতীয় অধ্যায়ের ভিতরে গাণিতিক সমস্যাগুলি আমি আলোচনা করতে যাচ্ছি। ইমাজিন দ্যাট এটা একটা মলিকুলার বা মৌল এ। তো আমরা জানি আসলে এর উপরের দিকে যেমনটা তোমরা সূত্র পড়ছিলে একটা, এখানে যদি লেখা থাকে জেড, এখানে এ, এখানে এম প্লাস মাইনাস, এখানে এন, মানে কি এটা হচ্ছে একটা মৌলের প্রতীক, সংকেত নয়, এটা হচ্ছে একটা প্রতীক বা সিম্বল। এ হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভুল, এটা হচ্ছে পারমাণবিক, এটা কোনো পারমাণবিক সংখ্যা না, এটা হচ্ছে ভর সংখ্যা। কেউ যদি বলে এ হচ্ছে ভর, তাহলে এটা ভুল হবে, কারণ ভর যদি সে না বুঝে তাহলে এই গাণিতিকটা আমরা যেটা যাব এটা পারবো না। জেড এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমরা বলি এটাকে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আবার এটার সাথে এটা রিলেশন, একটা ভালো একটা সম্পর্ক আছে। সেটা কি, আমরা যখন ইলেকট্রন সংখ্যাটা প্লাস মাইনাস করব, বিশেষ করে যে একটা মৌলের ক্ষেত্রে আমি যদি বলি এই অবস্থায় মৌলটার ইলেকট্রন সংখ্যা কতটা আছে, এই অবস্থায় এক্স মৌলের ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে অ্যাবসলিউটলি কারেক্ট आंसर হবে জেড প্লাস মাইনাস এম। এটা হচ্ছে তার মৌলের ইলেকট্রন সংখ্যা, কারণ এই প্লাস মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে সেই ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে। এটা হচ্ছে চার্জ বা আহিত সংখ্যা। এন পরমাণু সংখ্যা, আমরা কিন্তু এটা লিখি যেমন ক্লোরিন, তাহলে এই ক্লোরিনের নিচে 2 যে লিখি, এই 2টা কি, পরমাণুর সংখ্যা। আচ্ছা, তো এ হচ্ছে ভর সংখ্যা, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা, আর এন হচ্ছে পরমাণুর সংখ্যা, এম হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ত্যাগ করছে না গ্রহণ করছে তার নাম্বারটা, বা যেটাকে আমরা বলি চার্জ নাম্বার। ওকে, তো এইখান থেকে এই রুলগুলোর আলোকে আমরা একটা কাল্পনিক প্রতীক ব্যবহার করতে যাচ্ছি, যেটাকে এখানে লেখা হয়েছে এ। অনেক ক্ষেত্রে আমরা এ ব্যবহার না করে এক্স ওয়াই জেড ইত্যাদি ব্যবহার করতে পারি। তো আমি এখানে লিখলাম জাস্ট একটা সংখ্যা লিখে ফেলি, দেখি এটা আমি আন্দাজি মান দিচ্ছি, তবে বের করব, সবার সামনে ক্যালকুলেটর রাখতে হবে। তো এইখানে 18 দিয়ে দিলাম, মানে 18 ভর সংখ্যা। তুমি যদি কো এটা 18 হচ্ছে ভর, তাহলে এটা ভুল হবে। আমরা অনেকেই প্রশ্ন কিছু সম্মুখীন হই। ধরো আমাকে একজনে জিজ্ঞেস করলো, আমরা 3 জন রুমে বসে আছি, একজনে জিজ্ঞেস করলো তোমরা কতজন, তা আমি কি 3 কেজি বলবো? না, 3 জন, 3 জনে একজনই তো 90 কেজি হইতে পারে। তো 18 হচ্ছে তার ভর সংখ্যা, তার ওই ভরগুলো আমরা বের করব। আচ্ছা, এর নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর 3.011 into 10 inverse 23 গ্রাম, এই হচ্ছে উদ্দীপক। নাও কোয়েশ্চন নাম্বার 3, দেখো ব্যাপারটা কি ফ্রি, না হইলে প্রশ্ন কোন জায়গায় কি তা বলতে হবে। এই ছোট উদ্দীপক দিয়ে অসংখ্য প্রশ্নের মানে আমরা সম্মুখীন হতে পারি। তাই ফার্স্ট প্রশ্ন 3 নাম্বার হবে গাণিতিক, 4 নাম্বারটা হয়তো এখান থেকে অনেকভাবে আমরা করতে পারি, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। আমার এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত মৌলটার ক্ষেত্রে এখানে কন্ডিশন একটা অ্যাপ্লাই করা হইতে পারে যে পি ইজ নট ইকুয়াল এন, এটা তুমি অ্যাপ্লাই করতে পারো বা প্রশ্ন দেওয়াই থাকতে পারে। এ মৌলটার ইলেকট্রন বিন্যাস করো। আমি বলে দিচ্ছি যে উদ্দীপকে উল্লিখিত বা উল্লিখিত এ মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে বলা হয় নাই অ্যামোলার মানে অ্যামোলটার ইলেকট্রন সংখ্যা কতটা। আরো অনেকভাবে এটাকে আমরা, এখানে তো অনেকটা বিষয় উজ্জ্ব করা হয়েছে, মানে গোপন রাখা হয়েছে। কি গোপন রাখা হয়েছে? অ্যামোলটার ইলেকট্রন সংখ্যা কতটা,
এটা এখানে গোপন, মানে তুমি এটা মানে গাণিতিকভাবে এটা বের করতে হবে। তো গাণিতিক বের করতে গেলে কিভাবে কি বিষয়গুলো এখানে জানতে হবে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 40 অর্থাৎ 40 পেজে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেয়া আছে। এই সকল ইনফরমেশনের আলোকে এই প্রশ্নের সলভ করতে পারবে। যদি তোমাদের এখানে মানে আমি প্রশ্ন করি তোমরা কি পারবা কিনা? পারমিতা, প্লিজ টেল মি, তুমি কি পারবা এটা? নাসিফ, ইয়েস অর নট, মানে দুইটা শব্দ ইউজ করবা, হয় ইয়েস অর নট। না স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ফরহাদ, ইয়েস অর নট? পারমিতার আনসার পাইনি। তারপরে হচ্ছে মোনা, নয়ন, স্নিগ্ধা, ইয়েস অর নট? No, sir. ওকে, থ্যাংক ইউ। নাও দেখো এদিকে, এই প্রশ্নটা একটা সিম্পল প্রশ্ন। তোমরা যারা আমরা এখানে ব্লুবার্টার কেউ আসো, যদি থাকো তাহলে এই ধরনের অসংখ্য প্রশ্নের মানে সমস্যার সম্মুখীন হয়েছে। অগ্রগামী যারা আছে তারা এই ধরনের প্রশ্ন গত বছর আর তাদের মনে হয় প্রশ্নটা তোমরা দেখবা পূর্বের প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে। ঠিক তেমনি যারা পাইলট স্কুলে আছো, আমরা এই সাপালিয়াপা অসংখ্য প্রশ্ন উনি এই ধরনের প্রশ্ন দিয়েছেন। অসংখ্য প্রশ্ন হয়তো আরেকটু পেঁচালো ছিল, আমার কাছে ভালোই ছিল। তো তোমরা এই প্রশ্নগুলো সলভ করবা কিভাবে? আমি প্রথম সহজটা শিখে, এটা তো সহজ প্রশ্ন, কঠিনগুলো পরবর্তীতে যাচ্ছি। কঠিন বলতে কিচ্ছু নাই আসলে। তাহলে এখান থেকে আমাদের বিষয়গুলো জানতে হবে। এইটা সম্পর্কে একটু জানে আসি। এ কি জানে? এ হচ্ছে একটা মৌল, আর এর উপরে যে 18 জাস্ট নাম্বার, এই নাম্বারটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। আমরা জানি এখানে যে অংশটা থাকে এটা হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। এখানে কিন্তু ইলেকট্রন নাই, যেহেতু মৌলটা চার্জ নিরপেক্ষ, মানে কি এখানে প্লাস বা মাইনাস কিছু দেওয়া নাই, সুতরাং তার প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যার সমান। কারণ আমরা সবাই জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয় কখন? যখন চার্জ নিরপেক্ষ। এক্সাম্পল, সোডিয়াম 11, তার প্রোটন সংখ্যা 11টা, ইলেকট্রন সংখ্যা 11টা। এই হচ্ছে রুল আর কি। আমরা আসলে প্রোটন সংখ্যা এখান থেকে বের করতে হবে। ঠিক তেমনি নিউট্রন কয়টা আছে এটাও আমরা জানি না, প্রোটন কয়টা আছে তাও জানি না, কিন্তু যোগফলটা জানি, এনাফ জানি, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন এখান থেকে আমরা জানি। কিভাবে? কারণ এই দুইটার প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলটার মাস বা ভর দেয়া আছে। আমি যদি ধরে নিই প্রোটন সংখ্যাটা কি পি, তাহলে নিউট্রন সংখ্যাটা হবে 18 মাইনাস পি। ব্যাপারটা বুঝতে পারছো কি? কারণ দুইটার যোগফল, এখানে প্রোটন সংখ্যা কতটুকু হবে বা কতটি হবে আমি জানি না। যেটা জানি না সেটাকে আমরা বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করি। পঞ্চম শ্রেণীতে সেটা ছিল মনে হয় সংকেতটা। তা আমরা বলতেছি এটার যেহেতু প্রোটন সংখ্যাও জানি না, নিউট্রন সংখ্যাও জানি না, দুইটার যোগফল জানি, তাহলে একটাকে ধরে নিলাম, ধরি প্রোটন সংখ্যা মানে টোটাল বা মোট প্রোটন সংখ্যা এখানে কতটা আছে। প্রোটন সংখ্যা, তুমি এ বি সি ডি ইত্যাদি ধরতে পারো, আমি পি ধরতেছি, পিটি। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? কারণ দুইটা মিলে যদি 18 হয়, একটার মান যদি জানি অপরটা কি করতে হয়? মাইনাস করে নিতে হয়। দুইটার আমরা জানি p প্লাস n ইজ ইকুয়াল টু a, মানে কি ভর সংখ্যা। এটা ভর নয়, এটা ভর সংখ্যা। তাহলে একটার মান যদি আমি জানি অপরটা কিভাবে বের করব? যেমন আমি p জানি, যেমন n ইজ ইকুয়াল টু হবে a মাইনাস p। ঠিক তেমনি 18 এর মান জানি, এর মানটা হচ্ছে কত? 18। তাহলে 18 যদি আমি জানি এর মানটা 18, তাহলে নিউটন হবে 18 মাইনাস p। আশা করি এটা তোমরা জানো। সুতরাং নিউট্রন সংখ্যা হবে
নিউট্রন সংখ্যা 18 মাইনাস পি, এতটি। এই হচ্ছে তার প্রোটন সংখ্যা পেয়ে গেছি, নিউট্রন সংখ্যা পেয়ে গেছি। তাহলে কি হয়ে গেল? এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হবে। আমি যদি একটাকে পি ধরি, একটাকে এন ধরি, তাহলে চলক তো দুইটা, একটা করতে হবে, কনভার্ট করতে হবে না? আমরা কনভার্ট করে নিলাম। তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা হচ্ছে 14। এই 40 পৃষ্ঠায় যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেয়া আছে, আর এগুলো সকল স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা আমি মনে করি সায়েন্স স্টুডেন্টদের জন্য একটা জরুরি। একটা প্রোটনের ভর কত, একটা নিউটনের ভর কত, টুরস্ত থাকতে হবে। একটা প্রোটনের ভর হচ্ছে, একটু পরবর্তীতে তোমরা যখন ভিডিওটা দেখবা ওই স্লো মোশনে দিকে নিও। একটা প্রোটনের ভর হচ্ছে 1.67। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিব, এখানে দুটি ভ্যালু আছে এখানে মান। একটা হচ্ছে প্রকৃত, আর একটা হচ্ছে মানে তোমাকে যদি প্রশ্নে দিয়ে দেয় সেটা হচ্ছে তুমি ব্যবহার করবে, আর না হলে তুমি কত ব্যবহার করবে। 1.673 into 10 inverse 24 গ্রাম। এই হচ্ছে একটা প্রোটনের ভর, আর একটা নিউট্রনের ভর হচ্ছে 1.673, জায়গা এখানে হবে 1.675 into 10 inverse 24 গ্রাম। এখন ব্যাপারটা একটু বুঝো। তোমার বই চার্টে যখন একটা দেখবা, বইটার মধ্যে একটা চার্ট আছে, 40 পেজে একটা চার্টের মধ্যে লেখা আছে 1.673 এক জায়গায়, আর একটা আছে 1.673, না 1.67 পর্যন্ত। কোন জায়গায় যদি দেখো এই মানটা দেওয়া নাই, মানে তোমার তো মুখস্থ প্রকৃত মান দেখবো 40 পৃষ্ঠার এই অংশটা একবার ক্লিয়ার করে লেখা দিচ্ছে, একটা যদি তিনটা চারটা বা 1 2 3 4 5 নম্বর লাইনই মনে হয় আর কি, আমার এগুলো টুরস্ত হয়ে গেছে। 5 নম্বর লাইনে দেখবা এখানে লিখা আছে একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 into 10 inverse 24 গ্রাম। অর্থাৎ বিষয়টাকে যদি একটু ক্লিয়ার করি, আমরা সবাই জানি 1 মাস সমান 30 দিন, এটা কিন্তু সবাই মানি। কিন্তু আসলে কি এটা 1 মাস সমান 30 দিন? জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস কন্ডিশন অনুযায়ী 28 দিনে অথবা 29 দিনে হয়। তাহলে কি 1 মাস সমান সবসময় 30 দিনে হয়? না। যদি তোমাকে নির্দিষ্ট করে দেয়া হয় যে 1 মাস এটা জানুয়ারি, তাহলে নির্দিষ্ট ভ্যালু ব্যবহার করতে হবে, অন্যথায় তুমি 30 দিন ব্যবহার করবে। ঠিক তেমনি যদি প্রোটনের ভর প্রশ্নে দেয়া থাকে 1.673, তাহলে তুমি এটা ইউজ করবা, আর না হলে 1.67 ইউজ করবে। শেষ, ঝামেলা মুক্ত। মানে 1.67। আর বিশেষ করে এইগুলা প্রশ্নের মধ্যে দেয়াই থাকে, পাইলট স্কুলের প্রশ্নের মধ্যে দেখলাম এগুলো দেয়া ছিল। এইগুলা না দেওয়াটাই ভালো আর কি, কারণ এগুলো মুখস্থ করতে হবে, পরবর্তীতে অনেক কাজে লাগবে তোমাদের। তাহলে 1.67 আমরা এখান থেকে একটা বুঝলাম যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 into 10 inverse 24 গ্রাম, একটার ভর। তো তোমার কাছে প্রোটন আছে কয়টা? পিটা। অসংখ্য ধরে নিলাম, পির ভ্যালুটা তো জিরো নয়, তাহলে আমি বলতে পারি একটা প্রোটনের ভর যদি এত হয়, তাহলে পিটা প্রোটনের ভর কত হবে? বেশি হবে। বেশি মানে কি? গুণ হবে। গুণ মানে এটার সাথে আমি ইনটু পি লিখলাম, গ্রামে চলে আসে। যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আমরা জানি একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 into 10 inverse 24। সুতরাং পি সংখ্যক প্রোটন বা একের অধিক সংখ্যক প্রোটন হলে বেশি হবে। বেশি মানে গুণ, অর্থাৎ প্রোটনের মোট ভর আমি পেয়ে গেছি। তেমনি নিউট্রনের, একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 into 10 inverse 24। অতএব আমার এখানে নিউট্রন আছে কতটা? নিউট্রন আছে পি 18 মাইনাস পি, এতটা নিউট্রন আছে। এটা গুণ করব। আর প্রশ্নে তোমারে দিয়ে দিছে এই প্রোটন যতগুলো আছে সবগুলোর ভর, আর নিউট্রন যতগুলো আছে সবগুলোর ভর মিলে নিউক্লিয়াসের ভর। কেন? কারণ আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট থাকে প্রোটন আর নিউট্রন, এদের মোট ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। আমি আবার বলতেছি, প্রোটনের মোট ভর এবং নিউট্রনের মোট ভরের যোগফলই হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর। যদি না বুঝো তাহলে বলবা, নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। অতএব নিউক্লিয়াসের ভরটাই হবে প্রোটনের মোট ভরের যোগফল,
আর নিউট্রনের মোট ভরের যোগফলটা, অর্থাৎ দুইটারে আমরা একত্রে যখন একটা ভর পাবো সেই ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। প্রশ্নে নিউক্লিয়াসের ভর দেয়া ছিল এ এর নিউক্লিয়াসের ভর ছিল, এ এর নিউক্লিয়াস মানে কি একটা মৌল, এর প্রোটন ও নিউট্রন সংখ্যা এখানে উল্লেখ করা ছিল, তার নিউক্লিয়াসের মোট ভর অর্থাৎ এটার যোগফল প্রশ্নটিতে দেওয়া ছিল। তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই লিখতে পারি। আমি শর্টকাট ট্রিক্স করব, যারা গাণিতিক সমস্যা ভালো বুঝো মানে গণিত ভালো বুঝো তারা ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা, আর না বুঝলে অবশ্যই শেয়ার করবে। এই হচ্ছে প্রোটনের মোট ভর আর এই হচ্ছে নিউট্রনের মোট ভর, আর এই দুইটার মোট ভরের যোগফল প্রশ্নে যা দেয়া আছে তার সমান। তাহলে আমরা লিখতে পারি কন্ডিশন অনুযায়ী বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই হচ্ছে 1.67 into tan inverse 24p প্লাস এখানে আছে 1.675 into tan inverse 24 18 minus p is equal to নিউক্লিয়াসের যা ছিল, নিউক্লিয়াসে ছিল কত দিছিলাম একজনে বলো তো, ফরহাদ বলো, ও ফরহাদ কি দেবা রাগ করলাই নি? 3.0 into 10 to the power minus 23 gram. আসলে একটু ক্লিয়ার করে যদি বলতা, আসলে 3 পয়েন্ট কত দিছি না 1 পয়েন্ট? 3.011 আচ্ছা থ্যাংক ইউ 3 into 10 to the power minus 3.11 into 10 ইনভার্স 23 গ্রাম। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে বলছো কে বলছিল, মোনা মনে হয় না? আচ্ছা ধন্যবাদ। এখন তোমরা একটা বিষয় জানো, আসলে আমি ক্লাসটা গণিতের সাথে রিলেটেড করতে চাইতেছি না, এরপরে কিছু বলতে হয়। এখানে কিন্তু আমি এই যে লাইনগুলো একটা ক্যালকুলেটর করব না, শর্টকাট ট্রিক্সে আমি এটা শেষ করে ফেলবো। এই কৌশলগুলো আমি আশা করি তোমরা জানো, কারণ গণিতে সবাই এক্সপার্ট বলে আমি ধরে নিলাম। দেখো এখানে tan ইনভার্স 24 আছে, এখানে tan ইনভার্স 24 আছে, এখানে tan ইনভার্স 23 আছে। তো তোমরা লগ বা সূচক পড়ে আসছো, সবাই জানো tan ইনভার্স 24 এর সাথে যদি আমি tan টু দি পাওয়ার 24 গুণ করি ইজ ইকুয়াল টু 1 হয়। সেটা কেমনে হয় যদি ব্যাপারটা বুঝাইতে যাই, এটার সাথে কিন্তু আমি এটা গণিত পড়াই এটা পড়াইতে হয়েছে, কারণ তোমরা যারা গণিতে ভালো এগুলা ইজি বোঝার কথা। তাহলে আমরা মানে উভয় পক্ষে আমি কি করব একটু পরে বলতেছি। এটা এনে কি হয় tan টু দি পাওয়ার tan ইনভার্স 24 প্লাস 24, তাহলে হচ্ছে tan টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনোটার পাওয়ার 0 মানে 1। তার মানে আমরা এখন কি করতে চাইতেছি, আসলে যদি না বুঝো তাহলে আমি এখানে কমন নিব, কমন নিয়ে এদিকে ভাগ করব, যে যেটা বুঝো। আমার কাছে মনে হয় এগুলা বললে সূচক বোঝানো লাগবে আমি যে ঝামেলা। তাহলে এক কাজ করি, এখানে tan ইনভার্স 24 আছে, tan ইনভার্স 24 আছে, কমন নিয়ে নি, এটাই ভালো। tan ইনভার্স 24 কমন নিলে এখানে কি থাকে 1.67, এক লাইনের জায়গায় একটা মানে একটা লাইন বেশি লিখতে দিতেছে, না হলে আমি শর্টকাট লিখতে পারতাম, প্লাস এখানে চলে গেলে 1.675 18 মাইনাস p, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে সো সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, আর এইদিকে হচ্ছে 3.011 tan ইনভার্স 23। একটু কষ্ট করে বুঝে নিব, এটা ওই লাইন থেকে আর কি। হ্যাঁ আমি এটা আচ্ছা, এই tan ইনভার্স 24 টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, আশা করি এটা সবাই বুঝো। যখন এখানে tan ইনভার্স 24 আছে, এটা ভাগ হবে মানে ডিভাইড হবে, ডিভাইড হলে উপরে উঠলে কি হয়ে যায়, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তখন এখানে কি থাকবে, ইমপ্লাইজ দ্যাট 1.67p প্লাস 1.675, আমি এটা লিখতেছি না, 18 মাইনাস p পরে লিখবো। আর এটা যখন ওইদিকে যাবে অর্থাৎ tan ইনভার্স 23 কে আমি যদি এখানে লেখাই tan ইনভার্স 23 আর এখানে ভাগ করব tan ইনভার্স 24, তাহলে এটা উপরে উঠলে কি হয়ে যাবে, tan টু দি পাওয়ার 24 হবে। তাহলে tan টু দি পাওয়ার 24 আর tan ইনভার্স 23 মানে অনলি 10 হয়। তার মানে কি এই জায়গায় আমি লিখতে পারি 3.011 ইনটু 10। যদি না বুঝেন বলবেন, আশা করি এটা বুঝতে পারছেন। এটা এইদিকে আসলে ডিভাইড হয়। কারো কোনো প্রশ্ন থাকলে পরে বলবো। আচ্ছা দেখো এইদিকে আমরা এই জায়গায়
এখন এটাকে এটা গুণ করব, দেখি এখানে 1.67 পি প্লাস 18 দিয়ে গুণ করি। ওয়ার মাই ক্যালকুলেটর, তোমরা একজন একটু হেল্প করলে খুব খুশি হইব। আমার ক্যালকুলেটরটা খুঁজে দেখতে হবে। আচ্ছা পাইছি। আর দেখো 1.675 ইনটু 18 আমি যদি গুণ করি তাহলে আসতেছে 30.15, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1.675 ইজ ইকুয়াল টু, এখানে যদি গুণ করি তাহলে 30.0 আর 30.11 হয়। মানে এটা গুণ করলে দশমিকটা একবার সামনে যেতে ক্যালকুলেটর লাগে না। তাহলে আমরা এখানে দেখলাম কি, এটা হচ্ছে নাম্বার আর এখানে তো পি আছে। তাহলে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার। নাম্বার একদিকে থাকবে, চলকের সহকারে একদিকে রাখবে। তাহলে 1.67 পি আর এখানে 1.675 পি, 1.67 এরপরে একটা 5 শুধু বেশি, তার মানে কত হবে রেজাল্ট এখানে? এখানে হবে মাইনাস 0.005 পি। কি করতেছি যে এটার থেকে এটা মাইনাস করতেছি, তুমি মাইনাস করো, আমরা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করতেছি। ইজ ইকুয়াল টু, যখন এখানে 30.11 থেকে আমি 30.15 মাইনাস করব, তাহলে 11 করত 5 দিকে, তাহলে 0. কত হয় 0.4 মাইনাস হবে, কারণ এটা এদিকে গেলে তো মাইনাস হয়। তুমি দেখো ক্যালকুলেটর দিয়ে কাজ করো। তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষতে কি করতন, মানে আউট। আউট আসলে এইভাবে ঠিক না, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা হয়। এটা তো তোমরা ক্লাস 6 এ পড়ছোই। তাহলে আমরা একটা কাজ করি। সো p ইজ ইকুয়াল টু কি হবে? p ইজ ইকুয়াল টু হবে 0.04 ডিভাইডেড 0.005। আমরা যদি ডিভাইড করে আসি তাহলে আসতেছে 0.04 ডিভাইড 0.005, তাহলে আমরা পাইতেছি 8। মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে পি মানে আমরা কি ধরেছিলাম? প্রোটন। অর্থাৎ এ মৌলটার প্রোটন সংখ্যা হচ্ছে 8টি। এ মৌলের প্রোটন সংখ্যা কতটি আসলো? 8টি। এই আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কাজ কি? নিউট্রন বের করা। আর যেহেতু প্রোটন মানে ইলেকট্রন সমান, তুমি যদি নিউট্রন বের করতে চাও তাহলে কি লিখবা? 18 মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত হয়? 10। তার মানে নিউট্রন হচ্ছে তার 10টা, প্রোটন হচ্ছে 8টা। এখন তুমি যেহেতু ইলেকট্রন বিন্যাস করতে যাবে তাহলে কি লিখবা? যেহেতু মৌলটি চার্জ নিরপেক্ষ, অতএব তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান। সুতরাং এ মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, মানে অক্সিজেন যেটা কি, নাকি তা অক্সিজেনের 8 না? তাহলে আমরা কি বলবো? এ মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে আমরা এত আগর বাগর না লিখে লিখবো যেহেতু মৌলটি চার্জ নিরপেক্ষ, সুতরাং P is equal to E। তার মানে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন is equal to number of electrons, so is equal to 8। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। এটা তো আর করা লাগে না, ইলেকট্রন বিন্যাস তো সবাই পারবে, আমি মনে করি সবাই পারবে। হ্যাঁ, এরপরেও ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দিচ্ছি। এখন মৌলটা নিশ্চিত হয়ে গেলাম, কারণ আমরা জানি 8 হচ্ছে অক্সিজেন। দেখো নিঃসন্দেহে আমরা এ পরমাণুটার নাম বলতে পারতেছি। আমরা এ মৌলটা কি? অক্সিজেন, কারণ 8 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মলিকুলার হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখন করব। যখন তুমি এই পর্যন্ত সিলেক্ট করতে পারবে এবং মৌলটাকে 8 যে অক্সিজেন বলতে পারবে, তখনই তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। 1 মার্ক বাকি থাকে 4 এর মধ্যে বা 3 এর মধ্যে, 3ই পাবে, কিন্তু 1 মার্ক এটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে এখানে। তুমি এটা ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p কত হয়? 4 4 4 8 হয়ে গেছে। আমি মনে করি এটা কোনো কঠিন গাণিতিক সমস্যা ছিল। তো তোমরা কি এরকম পারবা কিনা আমি একটা দিব, আমি এটারই দিচ্ছি, তোমরা বাসায় কাজটা করে নিও। আসলে এই গাণিতিক সমস্যাটা নিয়ে দিচ্ছি, একটু লিখে রাখো।
আর এই ধরনের প্রশ্ন অসংখ্য তুমি নিজেই বানাইতে পারবে, এটা কোনো প্রকার কারো হেল্প করা লাগে না, নিজেই বানাইতে পারবা। ইনস্ট্যান্ট প্রশ্ন বানানো যায়। আর আমি প্যাসের প্রশ্ন দিলে তোমরা হয়তো একটু কঠিন লাগবে তোমাদের জন্য, আসলে আমি কোনোটা কঠিন দিচ্ছি না, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস করে দেওয়া যায়। এই অধ্যায়ের মধ্যে অসংখ্য গাণিতিক আছে। ধরো কে আমি তার নিউট্রন সংখ্যা দিয়ে দিব অথবা প্রোটন সংখ্যা দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি প্রোটন সংখ্যা, অলরেডি আমরা একটু আগে বের করলাম 8। উপরের ডিজিট আমি এখন দিব না, আশা করি এখন পারবা। এর নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর 3.011 into 10 inverse 23 গ্রাম। কন্ডিশন যেখানে এটা আমি দিয়ে দিচ্ছি P is not equal n, না হলে তো কি করবে অনেক আবার কই বারটা হইলে তার ডবল হইতো 16 হইতো হয় এরকম না। তো P is not equal n, যেখানে প্রোটন তার নিউট্রন সংখ্যা সমান নয়, তার মানে তোমার বের করতে হবে। এবং একটি প্রোটনের ভরটা শুধু দিতে হয়, আর নিউট্রনের ভরটা যেহেতু ফিক্সড করা একটাই মান দেয়া আছে, এটা তোমার দেওয়া লাগবে না। একটি প্রোটনের ভর হচ্ছে 1.67 into 10 inverse 24 গ্রাম। প্রশ্ন নাম্বার 3 কি আমরা নির্ণয় করব? মৌলটিতে লেখো, মৌলটিতে বা নিউক্লিয়াসে বিদ্যমান নিরপেক্ষ মৌলিক কণিকার পরিমাণ নির্ণয় করা। কি নিরপেক্ষ মানে কি? নিউট্রন, চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা লিখব মৌলটিতে বা মৌলটি নিউক্লিয়াসে বিদ্যমান চার্জ নিরপেক্ষ এগুলা কি? মৌলিক কণিকা বা মূল কণিকা। চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকা নির্ণয় করো। মৌলিক কণিকা নির্ণয় করো। আশা করি তোমরা এটা পারবে আগের রুল মাফিক। আমি যদি একটু, আমাদের টাইম এখানে 4 মিনিটস আছে, এই অধিবেশনে সেকেন্ড অধিবেশনে আরেকটা অংশ শুরু করব। বিশেষ করে এটা হচ্ছে কি বোরের মডেল অনুযায়ী। আর তোমরা যদি কোনো অধ্যায় সিলেক্টেড করে দাও, তোমাদেরকে আমি আসলে একটা আগেও বলেছি ব্যাপারটা, আমি একটু এই রেকর্ডিং বন্ধ করে দিই। এখান থেকে কি প্রশ্ন দিচ্ছি? মৌলটার নিউক্লিয়াসে বিদ্যমান চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকা নির্ণয় করো। ফার্স্ট তোমার চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকাটা নির্ণয় করতে হবে। বোর্ডে তুমি 1 মার্ক পাবে যখন এটা চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকাটাকে তুমি নির্দেশ করতে পারো। 1 মার্ক, এটা কি বলে জ্ঞানমূলক আনসার। সেটা কিভাবে তুমি বলবা? আমরা জানি নিউক্লিয়াসে বিদ্যমান চার্জ নিরপেক্ষ মূল কণিকা অর মৌলিক কণিকা যাই বলি না কেন হচ্ছে নিউট্রন। উদ্দীপকে উল্লেখিত মৌলটার প্রোটন সংখ্যা দেয়া আছে, অর আমরা এটা কি বলতে পারি? কি প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা দেয়া আছে। তো এইটা থেকে আমরা কিভাবে নিউট্রন সংখ্যা বের করব তার প্রসেস বা প্রক্রিয়াটা যদি আমরা একটু দেখে আসি। একটা মিনিট, আমি একটু চলে আসছি। তো এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, ধরে নিবা যে ধরি মৌলটার চার্জ নিরপেক্ষ মূল কণিকা বা মৌলিক কণিকা হচ্ছে ওই Nt